আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। গুণীজনদের হাতে ২১শে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী। সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী। বুয়েট অরাজনৈতিক ক্যাম্পাস, রাজনৈতিক স্লোগানের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। বাংলাদেশ ব্যাংকে দায়িত্ব গ্রহণ করলেন নতুন গভর্নর। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস দিলেন আপিল বিভাগ। রাজধানীতে বাসার সামনে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা। কক্সবাজারে গ্যাস পাম্পের আগুন নিয়ন্ত্রণে দগ্ধ ১৬। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প। ঢাকার মোহাম্মদপুর আদাবরে পুলিশের ৪ ঘণ্টার অভিযান, আটক ১০০। চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে বিএনপি কর্মীকে হত্যা। পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযানে ভারতীয় প্রক্সি গোষ্ঠীর ৩৪ জন নিহত। ২ মুসলিম নারী কংগ্রেস সদস্যকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার দাবি ট্রাম্পের। শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন ব্যক্তি ও একটি মিউজিক ব্যান্ডের মধ্যে ২১শে পদক ২০২৬ তুলে দিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ২১শে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কার প্রাপ্তরা হলেন ফরিদা আক্তার ববিতা চলচ্চিত্র, অধ্যাপক মোহাম্মদ আব্দুস সাত্তার চারুকলা, মেরিনা তাবাসসুম স্থাপত্য, আয়ুব বাচ্চু সঙ্গীত মরণোত্তর, আরতি আহমেদ নৃত্য, ইসলাম উদ্দিন পালাগান, শফিক রেহমান সাংবাদিকতা, মাহবুব আলম সাংবাদিক, অধ্যাপক ডক্টর হালদার জোশ ভাস্কর্য এবং ওয়ারফেজ মিউজিক ব্যান্ড। আয়ুব বাচ্চুর পক্ষে তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা এবং ওয়ারফেজের পক্ষে এর টিম লিডার শেখ মনিরুল আলম প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১শে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বেলা 11:15টার দিকে তিনি সচিবালয়ের ১ নম্বর ভবন থেকে ৫ নম্বর গেট দিয়ে বের হয়ে পরিবহন পুল ভবনের সামনে দিয়ে ওসমানী মিলনায়তনে যান। এর আগে আজ সকাল ৯টা ৪ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিসভা বৈঠকে অংশ নেন। এরপর তার কর্মসূচি ছিল ওসমানী স্মৃতি মিলনায়তনে। সেখানে তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১শে পদক প্রদানের উদ্দেশ্যে সচিবালয় থেকে হেঁটে রওনা হন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রেস ব্রিফিং করেছেন শিক্ষার্থীরা। বুধবার দিবাগত রাত ১টার দিকে বুয়েট শহীদ মিনারের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। শিক্ষার্থীরা জানান, ঢাকা ৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তার নিয়মিত তারাবি ও জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বুয়েট কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করতে আসেন। মসজিদ সবার জন্য উন্মুক্ত হওয়ায় সেখানে নামাজ পড়ার অধিকার সবার রয়েছে বলে উল্লেখ করেন তারা। তবে নামাজ শেষে তার সঙ্গে রাজনৈতিক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা, যা বুয়েটকে অরাজনৈতিক ক্যাম্পাস হিসেবে ধরে রাখার অঙ্গীকারের পরিপন্থী বলে দাবি তাদের। প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, আবরার ফাহাদ এবং সাবেকুন্নাহার সনি ২ জন মেধাবী ও দেশপ্রেমিক শিক্ষার্থীর প্রাণের বিনিময়ে আমরা বুয়েটে একটি অরাজনৈতিক ক্যাম্পাস অর্জন করেছি। ছাত্র রাজনীতির ভয়াল রূপ শুধু প্রাণহানি ঘটায়নি, বহু শিক্ষার্থীর শিক্ষা জীবন ও ক্যারিয়ার ধ্বংস করেছে। তারা আরও বলেন, আমরা যে কোনো মূল্যে এই অরাজনৈতিক ক্যাম্পাস ধরে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব গ্রহণ করলেন নতুন গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। গতকাল নিয়োগ পাওয়ার পর আজ বৃহস্পতিবার সকাল 10:30টার পর কাজে যোগ দেন তিনি। এ সময় বাংলাদেশ ব্যাংকের ৩ ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বরণ করে নেন। বাংলাদেশ ব্যাংকে প্রবেশের সময় সাংবাদিকদের তিনি বলেন, এসেছি, কাজ শুরু করি, তারপর কথা বলা যাবে। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পান পোশাক খাতের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মুস্তাকুর রহমান। তিনি বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর। গতকাল বুধবার আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে মোহাম্মদ মুস্তাকুর রহমানকে গভর্নর পদে নিয়োগ দিয়েছে সরকার। গভর্নর হিসেবে সাধারণত বিশিষ্ট অর্থনীতিবিদ, সাবেক আমলা এবং ব্যাংকিং ও আর্থিক খাতে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশের ইতিহাসে ব্যাংকার, অর্থনীতিবিদ ও আমলার বাইরে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস প্রদান করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক তাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শেষে আদালত এই সিদ্ধান্ত দেন। রায়ের ফলে আগের দেওয়া সর্বোচ্চ সাজার আদেশটি বাতিল হয়ে গেল। রাজধানীর রায়েরবাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিনতি নামের এক স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত 10টার দিকে এলাকার একটি গলিতে এ ঘটনা ঘটে। হাজারীবাগ থানা পুলিশের ধারণা, প্রেমঘটিত কারণে এক তরুণ তাকে হত্যা করেছে। পুলিশ তাকে খুঁজছে। নিহত বিনতি রায়েরবাজার হাইস্কুলে 8ম শ্রেণীতে পড়ত। সে ব্যবসায়ী বেল্লাল হোসেন ও নাদিয়া বেগমের 2 ছেলেমেয়ের মধ্যে বড়। হাজারীবাগের হায়দারগড়ির 5তলা ভবনের 5ম তলায় পরিবারের সঙ্গে থাকত সে। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের সখীপুর উপজেলার কাছিকাটায়। মেয়েকে হারিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কান্নাকাটি আর ছোটাছুটি করছিলেন বেল্লাল হোসেন ও তার স্ত্রী নাদিয়া। ব্যবসায়ী বেল্লাল বলেন, রাতে বিনতি তার ছোট ভাই নাবিলকে নিয়ে বাইরে যায়। এর কিছুক্ষণ পর হইচই শুনে বাসার নিচে নেমে দেখেন কে বা কারা তার মেয়েকে কুপিয়ে ফেলে রেখে গেছে। দ্রুত তাকে শিকদার মেডিকেলে নেওয়া হয়। এরপর ঢাকা মেডিকেলে আনা হয়। কক্সবাজার শহরের কলাতলী এলাকায় নবনির্মিত একটি এলপি গ্যাস পাম্পে ফিলিং স্টেশন বিস্ফোরণের ঘটনায় আগুনে অন্তত 16 জন দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে গুরুতর আহত 7 জনকে চট্টগ্রাম ও 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার আনুমানিক 3টার দিকে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট এবং স্থানীয়দের সমন্বিত প্রচেষ্টায় 5 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় অন্তত 10টি বাড়ি ও 20 থেকে 25টি পর্যটক পরিবহনে ব্যবহৃত জিপ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে। জানা গেছে, সন্ধ্যা 7টার দিকে এন আলম নামের নতুন নির্মিত পাম্প ফিলিং স্টেশন থেকে গ্যাস লিকেজ শুরু হয়। প্রায় 3 ঘণ্টা ধরে গ্যাস ছড়িয়ে পড়ার পর রাত 10টা 20 দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। বিস্ফোরণের পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় 14,000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যাস ট্যাঙ্কে থাকা গ্যাস জ্বলে সম্পূর্ণ নিঃশেষ হলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার রাত 10টা 51 এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 5.1। ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মনিওয়া শহর থেকে প্রায় 110 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং মাওলাই শহর থেকে প্রায় 76 কিলোমিটার দক্ষিণ পূর্বে। এটি মাটির 129 কিলোমিটার গভীরে আঘাত হানে। ভূমিকম্পের পর ঢাকা, চট্টগ্রাম সহ দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকার বাসিন্দারা কম্পন অনুভূত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন। তবে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। চাঁদাবাজ, ছিনতাইকারী ও কিশোর গ্যাং বিরোধী বিশেষ সাঁড়াশি অভিযানে বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকা থেকে অন্তত 100 জনকে আটক করেছে পুলিশ। পুলিশের তেজগাঁও বিভাগ জানায়, এ বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজানের নেতৃত্বে পুলিশ গতকাল রাত 10টার দিকে মোহাম্মদপুর আদাবর থানা এলাকায় অভিযান চালায়। রাত 2টা পর্যন্ত অভিযান চলে। 4 ঘণ্টা ধরে চলা এ অভিযানে 100 জনকে আটক করে পুলিশ। পরে তাদের মোহাম্মদপুর ও আদাবর থানায় সোপর্দ করা হয়। উপকমিশনার ছাড়াও মোহাম্মদপুর অঞ্চলের পুলিশের অতিরিক্ত উপকমিশনার, সহকারী কমিশনার, মোহাম্মদপুর ও আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযানে অংশ নেন। অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তারা বলেন, পবিত্র রমজান মাসে যাতে মানুষ নিরাপদে সিয়াম পালন এবং শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে পারে তা নিশ্চিত করতে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় পুলিশ বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপি কর্মী মোহাম্মদ মুজিবকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা 7:15টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়া হাট বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর বাজারের মফিজের দোকানের সামনে মুজিব আড্ডা দিচ্ছিল। এ সময় 3 থেকে 4 জন অস্ত্রধারী যুবক তাকে লক্ষ্য করে 8 থেকে 10 রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মুজিবকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি বিএনপির একজন সক্রিয় কর্মী। মুজিব পূর্ব গুজরা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের মধ্যম আধার মানিক এলাকার আব্দুল মুনাফের ছেলে। খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে গোয়েন্দা তথ্যভিত্তিক একাধিক বড় ধরনের অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এসব অভিযানে 34 জন ভারতীয় প্রক্সি গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর। বুধবার এক বিবৃতিতে তারা এ তথ্য জানায়। খবর জিও নিউজের।
মূলত পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একের পর এক হামলা চালিয়ে আসছে তেহরিকি তালেবান পাকিস্তান সহ এ ধরনের আরও বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী। এসব গোষ্ঠীকে ভারত সহায়তা ও সমর্থন দিয়ে থাকে বলে অভিযোগ করে আসছে পাকিস্তান। এজন্য তারা এসব গোষ্ঠীকে ভারতীয় প্রক্সি বাহিনী ফিতনা আল খাওয়া রিজ এবং ফিতনা আল হিন্দুস্তান নামে আখ্যায়িত করেছে। আইএসপিআর বিবৃতিতে জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠীদের নির্মূল করার লক্ষ্যে তাদের অভিযান চালানো হয়েছে এবং অভিযান এখনও চলমান রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির কংগ্রেসের 2 মুসলিম নারী সদস্য রাশিদা তালিব ও ইলহান ওমরকে দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বুধবার ট্রাম্পের টেস্ট অফ ইউনিয়ন ভাষণ চলাকালীন ওই 2 সদস্য তাকে উদ্দেশ্য করে চিৎকার ও প্রতিবাদ জানান। এরপরেই মুসলিম এই 2 নারী সদস্যকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানান ট্রাম্প। তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এ নিয়ে দীর্ঘ পোস্ট করেছেন। বার্তায় তিনি লিখেছেন, যখন মানুষ এমন আচরণ করতে পারে এবং জানা যায় যে তারা নীতিহীন ও দুর্নীতিবাজ রাজনীতিবিদ এবং আমাদের দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, তখন তারা যেখান থেকে এসেছে সেখানেই তাদের পাঠিয়ে দেওয়া উচিত যত দ্রুত সম্ভব। শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুরেশ সালেকে 2019 সালে খ্রিস্টানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডের দিন বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ওই হামলায় প্রায় 279 জন নিহত হয়েছিলেন। এতে পর্যটন খাত ব্যাপক সংকটে পড়েছিল এবং নড়বড়ে করে দিয়েছিল দেশটির অর্থনীতি। বুধবার ভোরে নিজেদের জিম্মায় নেয় সিআইডি। কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। পুলিশ জানিয়েছে, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুরেশ সাল্লাইকে আজ ভোরে রাজধানীর উপশহরের একটি এলাকা থেকে আটক করা হয়েছে। এক তদন্তকারী কর্মকর্তা এফপিকে জানিয়েছেন, ইস্টার সানডে হামলায় ষড়যন্ত্র করা এবং এতে সহায়তা ও মদদ দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।